হাই ফ্রেন্ডস, আজ একটা নতুন তথ্য দিতে চলেছি। শুনলে অবাক হবেন, কিন্তু তার আগে বলুন তো www ডট বলতে আপনি কি বোঝেন? নিশ্চয়ই সকলেই বলবেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই তো? কিন্তু ধরুন যদি আমি বলি www মানে হলো উড ওয়াইড ওয়েব, তাহলে একথা কেন বলছি শুনুন। এক অতি আশ্চর্য বিবরণ, যা আমরা দেখি কিন্তু বুঝতে আজও পারি না। গাছ এক আশ্চর্য প্রাণ, মাটি ভেদ করে উঠে আসা এক অঙ্কুরিত প্রাণ শক্তি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম জগতের এই পঞ্চতত্ত্বের সাথে নিবিড় ওতপ্রোত বন্ধনে জড়িত গাছ। মাটির গর্ভে জন্ম নেয়, সেই মাটি থেকে কখনো বিচ্ছিন্ন না হয়েও মাটির ওপরে উঠে আসে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ও সূর্যের আলোর সহায়তায় নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে একদিন আকাশে মাথা তোলে। আমাদের ছড়িয়ে দেয় অক্সিজেনের আশীর্বাদ, সুমিষ্ট ফল, শস্য, গ্রীষ্মে দেয় শীতল ছায়া, পাখ পাখালি জীবজন্তুদের যোগায় খাদ্য, বাসস্থান। প্রবল ঝড়ে বৃষ্টিতে আঁকড়ে থাকে মাটি, ক্ষয় থেকে রক্ষা করে মাটি মাকে। বন্যার জলের সামনে এই সাহসী সৈনিক নিজের প্রাণ দিয়ে মাটিকে আগলে রাখার চেষ্টা করে। প্রয়োজনে পাথর ফাটিয়ে শিকড় পাঠিয়ে দেয় মাটির গভীরে, মাটিকে করে উর্বর, মাটির গর্ভে সঞ্চয় করে জলভাণ্ডার। সেই গাছ, তার সার্ভাইভাল স্কিল কি আমাদের চেয়ে অনেক বেশি? মনে রাখুন, গাছের জন্ম হয় আজ থেকে 4 মিলিয়ন ইয়ার্স আগে, অর্থাৎ 40 কোটি বছর আগে। 4 মাস এক্সটিংশন সার্ভাইভ করেছে গাছেরা। আমরা সে তুলনায় 50-60 হাজার বছরের। কনজারভেশনিস্ট বৈজ্ঞানিকেরা মনে করেন সুবিস্তীর্ণ জঙ্গলের প্রতিটি গাছ পরস্পরকে বার্তা দেয় শিকড়ে শিকড়ে, তন্তুতে তন্তুতে। একেই আমরা বলছি উড ওয়াইড ওয়েব। এখনো বিশ্বাস হয়নি? আসুন প্রমাণ দিই, আর সেই সঙ্গে ব্যাখ্যা করি কীভাবে এই উড ওয়াইড ওয়েব আমাদেরকে ক্লাইমেট চেঞ্জের হাত থেকে বাঁচতে সাহায্য করতে পারে। গাছেদের সংঘবদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগে আত্মরক্ষা। জঙ্গলের গাছেরা নানা প্রকার জঙ্গলি পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েই থাকে। এদের মধ্যে পিঁপড়েরা অন্যতম। লিফ কাটার অ্যান্ট নামে খ্যাত এক প্রকার পিঁপড়ে থাকে অ্যামাজনের জঙ্গলে, যারা গাছের পাতা টুকরো টুকরো করে কেটে নিয়ে গিয়ে তাদের বাসার ভেতরে জমা করে। আর সেই পাতার টুকরোর ওপর জন্মানো ছত্রাক হচ্ছে ওই পিঁপড়েদের খাদ্য। তো দলে দলে পিঁপড়ে যখন কোনো ইয়াং গাছকে আক্রমণ করে আর ক্রমাগত পাতা কেটে কেটে নিয়ে যেতে থাকে, তখন একটা সময়ের পরে গাছটির নিষ্পত্র হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন গাছটিও আত্মরক্ষার একটি অভিনব উপায় বার করে। সে বিশেষ এক প্রকার টক্সিন বা বিষাক্ত পদার্থ নিজের পাতায় জমা করতে থাকে, ফলে সেই গাছের পাতার টুকরোয় আর ছত্রাক জন্মায় না। তখন পিঁপড়েরা ওই গাছের পাতা ছেড়ে আশেপাশের গাছে চলে যায়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আশেপাশের সব গাছই ততক্ষণে পিঁপড়েদের মাস অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়, পাতায় বিষাক্ত পদার্থ জমা করে নেয়। তখন পিঁপড়েরা বাধ্য হয়েই অন্য অঞ্চলে সরে যায় খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে। এখানে প্রশ্ন হলো, যে গাছটি সরাসরি আক্রান্ত হয়েছিল সে নয় জানতো যে তার উপর আক্রমণ হয়েছে, কিন্তু আশেপাশের গাছগুলির কাছে আগাম সতর্কবার্তা কিভাবে পৌঁছলো? এটাই জঙ্গলের গাছেদের মধ্যে ইন্টারকমিউনিকেশন, অর্থাৎ উড ওয়াইড ওয়েব বা জঙ্গল জোড়া নেটওয়ার্কের একটা প্রমাণ। বৃহৎ বৃক্ষ, মাইকোরাইজা ছত্রাক ও মাটির মধ্য দিয়ে সমস্ত জঙ্গল নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। জাপানি বৈজ্ঞানিকেরা গাছেদের নিজেদের মধ্যে সিগন্যালিং তথা বক্তব্য আদান প্রদান করার পরিষ্কার প্রমাণ সংগ্রহ করেছেন। জঙ্গল হলো গাছেদের একটি কালেকটিভ এফোর্টের ফল। সমস্ত গাছেরা মাটির ছত্রাকের সাথে একত্রে গড়ে তোলে মিথজীবিতা। ছত্রাক গাছের শিকড়ের ভিতরের স্তরে বা বাইরের স্তরে আশ্রয় গ্রহণ করে, আর ছত্রাকেরা নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি নিউট্রিয়েন্ট সঞ্চয়ে গাছেদের চেয়ে বেশি এক্সপার্ট। অন্যদিকে গাছেরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাতাস থেকে। সেই কার্বন তারা শেয়ার করে ছত্রাকের সাথে এবং বিনিময়ে নেয় নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি নিউট্রিয়েন্ট। এই সব ছত্রাকের মাধ্যমে আবার মাটিতে যথেষ্ট নাইট্রোজেন, কার্বন জমা হয়, ফলে মাটির উর্বরা শক্তি বাড়ে আর বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকটা নিয়ন্ত্রিত হয়, ফলত কমে যায় বাতাসে গ্রিনহাউস এফেক্টের পরিমাণ। সমস্ত জঙ্গল জুড়ে সুনিয়ন্ত্রিতভাবে ছত্রাক ও উদ্ভিদের এই মিথস্ক্রিয়া চলে। শুধু তাই নয়,
কার্বন, নাইট্রোজেন, ফসফরাসের মতো নিউট্রিয়েন্ট আদান প্রদান চলে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদেও। বর্তমানে বৈজ্ঞানিকেরা বিশেষ প্রকার রেডিও অ্যাক্টিভ কার্বন 14 আইসোটোপ জঙ্গলের একটি উদ্ভিদের শরীরে প্রয়োগ করে দেখেছেন যে সেই বিশেষ প্রকার রেডিও অ্যাক্টিভ কার্বন আইসোটোপ আশেপাশের উদ্ভিদগুলিও শেয়ার করে নেয়, অর্থাৎ আশেপাশের উদ্ভিদগুলির শরীরেও ওই বিশেষ কার্বন আইসোটোপ পাওয়া যায়। এভাবে প্রমাণ হয় যে একটি জঙ্গল গঠন করা হলো গাছেদের একটি কালেকটিভ এফর্ট বা সংঘবদ্ধ প্রচেষ্টার ফল। গাছেরা পরস্পর বিচ্ছিন্ন নয়। আমাদের প্রাচীন ভারতীয় ঋষিরা প্রাচীনকাল থেকেই ঘোষণা করেছিলেন যে বৃক্ষ হচ্ছে প্রাণবান। পরবর্তীকালে আমাদের প্রবাদ প্রতিম বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞানসম্মত পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে গাছের প্রাণ আছে। কিন্তু তারপরেও আমরা এতখানি নির্বোধ ও আত্মকেন্দ্রিক যে আমরা কখনো বোঝার বা ভাবার চেষ্টা মাত্র করিনি যে এই প্রাণবান গাছেরা অনুভূতি সম্পন্ন সমাজবদ্ধ জীব। সমস্ত জঙ্গলের বৃক্ষসমূহ পরস্পরের সাথে নিউট্রিয়েন্ট ও তথ্য আদান প্রদান করে পরস্পরকে বিপদ সংকেত পাঠায় আর প্রজন্ম থেকে প্রজন্মে পাস অন করে অর্জিত জ্ঞান। গাছেরাই বিবর্তন বা ইভলিউশনকে লিড করে। বন্ধু, বৃক্ষদের সমাজ আমাদের পাশাপাশি থাকে, আমাদেরই মতো, কিন্তু আমরা তাদের বিন্দু বিসর্গ বুঝি না বললেও ভুল বলা হবে না। কেন বলছি এ কথা? তাহলে শুনুন। জঙ্গলের গাছ কাটার নিয়ম করেছে মানুষ যে পুরনো বড় বড় সব গাছগুলিকে কেটে নেওয়া হবে, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সুপ্রাচীন মাদার ফিগার ট্রি সমস্ত আশেপাশের গাছেদের অভিভাবিকা স্বরূপ, সমস্ত উড ওয়াইড ওয়েবের মেইন সার্ভার বলা যায় তাদেরকেই। এরা এদের বিশাল হাইটের ও বিস্তারের কারণে বেশি সূর্যালোক পায়, প্রচুর কার্বোহাইড্রেট তৈরি করে। এই অতিরিক্ত খাদ্য তারা অন্যান্য গাছপালা এবং ঘাস ঝোপ ইত্যাদিকেও সাপ্লাই দেয়। বৈজ্ঞানিকেরা ডিএনএ অ্যানালাইসিস করে এদের পুরো নেটওয়ার্কের ম্যাপিং করতেও সমর্থ হয়েছেন এবং তাতে দেখা গেছে যে একটি বৃক্ষ অন্ততপক্ষে বৃক্ষ সমাজের 47টি বৃক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। বন্ধু, এটা শুনে কি আপনার নিজের স্কুল, কলেজ বা অফিস কলিগ, আত্মীয়, পরিবার, পাড়া প্রতিবেশীদের কথা মনে পড়ছে? এবার ভাবুন, আমরা যখন নির্বিচারে গাছ কাটি তখন গাছেদের কেমন লাগে? সমস্ত মাদার ফিগার ট্রিগুলোকে একসাথে কেটে ফেললে অভিভাবকহীন জঙ্গল এমনিতেই নষ্ট হতে থাকে, অভিভাবকহীন মানুষের সন্তান বা অ্যানিম্যালের বাচ্চার মতোই। এখানে অনেকে বলবেন, তাহলে জঙ্গলে যখন গাছ কাটার ডাক হয় সেসব কি বন্ধ হয়ে যাবে একদম? সেটা কি আদৌ সম্ভব? না, আমি বন্ধ করার কথা বলছি না, আমি আরও সেন্সিটিভ, আরও ওয়াকিবহাল হওয়ার কথা বলছি। কিভাবে? সেটা অল্প কথায় ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রাচীন ভারতবর্ষের মানুষ যখন আজকের তথাকথিত আধুনিক মানুষদের থেকে অনেক বেশি সেন্সিবল ছিল, প্রকৃতির বিষয়ে তারা বুঝতো, সেই আমলে যখন গাছপালা, জন্তু জানোয়ারের সংখ্যা অনেক অনেক বেশি ছিল, তখন মৃগয়া বা শিকারের প্রচলন ছিল, কিন্তু তারও অনেক বিধি বা নিয়মকানুন ছিল। যেমন ধরুন, কোনো গর্ভবতী পশুকে শিকার করা চলতো না। কোনো পশু যদি জোড়ায় থাকে, অর্থাৎ মৈথুনরত থাকে বা কোর্টশিপে থাকে, তাহলে তাদের একজনকে হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। শিশু শাবককে হত্যা করা যেত না। শিশু শাবক যার আছে এরকম কোনো মা পশুকে হত্যা করা নিষেধ ছিল। কোনো পশু যদি এসে শিকারীর কাছে আশ্রয় নিত, তাহলে সেই আশ্রিত প্রাণীকে হত্যা করা চলতো না, ইত্যাদি। অর্থাৎ তখনকার আমলে অত সংখ্যক পশু পাখির মধ্যেও তখনকার ভারতীয় সমাজ জীবকুলের ভাঙন বা কোনো প্রকার ডিসইন্টিগ্রেশন তথা ধ্বংস যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখত। তারা প্রাকৃতিক ভারসাম্যের বিষয়ে ওয়াকিবহাল ছিল। এই একই প্রকারে জঙ্গলের গাছ কাটার ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে প্রাচীন গাছসমূহকে ঝাড়ে বংশে শেষ করে দেওয়া যেন না হয়। ধাপে ধাপে ভাবনা, চিন্তা ও পরিকল্পনা করে যথেষ্ট বিবেচনার সাথে জঙ্গলের গাছ কাটার ক্ষেত্রেও ধীরে চলার নীতি অবলম্বন করতে হবে। জঙ্গলের সমস্ত প্রাচীন গাছেদের জেনোসাইড মানে পুরো জঙ্গলকেই হত্যা করা, আর তার অর্থ নিজেদের বিপদকে নিমন্ত্রণ করে নিয়ে আসা। হয়তো এই কারণেই গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এখনও প্রাচীন মহিরুহকে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। এর প্রচলন হয়তো ভেবেচিন্তেই করা হয়েছিল। একটা 200-500 বৎসর প্রাচীন গাছ শিকড়ে শিকড়ে আরও কত বৃক্ষের অভিভাবকত্ব করে, কত অক্সিজেন দেয়, কত পাখি, কত জীবজন্তুকে আশ্রয় দেয়, কত অভিজ্ঞতা, কত ঘটনার হয়তো সাক্ষী সে। সেই অভিজ্ঞতা ও মঙ্গল প্রচেষ্টাকে সম্মান জানিয়েই তাকে দৈব সত্ত্ব আরোপ করে পুজো করা হয়। অ্যাকচুয়ালি রিসার্চ বলছে যে গাছেরা যদি সুন্দর সিম্ফনি বা সুন্দর ক্লাসিক্যাল মিউজিক নিয়মিত শুনতে পায়,
বা যে কোনোভাবে সুন্দর কোনো পরিবেশে থাকে তাহলে তারা ভালোভাবে বাড়ে ও সুষমভাবে বাড়ে। অন্যদিকে কোনো শ্রুতিকটু শব্দ বা নিত্য অশান্তি গাছের বৃদ্ধিকে ব্যাহত করে বা তার বৃদ্ধি বিষমভাবে হয়। সুতরাং গাছের প্রাণ আছে, অনুভূতি আছে, ব্যথা বেদনার অনুভব আছে, সৌন্দর্য অসৌন্দর্যের বোধও আছে এবং আছে গাছেদের নিজস্ব সমাজ, যে সমাজের নিবিড় যোগ আছে মাটি, আলো, জল, বাতাসের সাথে। অনেক সায়েন্টিস্ট তো এটাও মনে করেন যে গাছেরাই আজ পর্যন্ত বিবর্তন বা ইভলিউশনকে লিড করে চলেছে। গাছের পরিপূরক হিসেবেই জীবকুলের বিকাশ ও বিবর্তন। তাই বন্ধু, শুধু গাছ কাটার ক্ষেত্রে নয়, গাছ লাগানোর ক্ষেত্রেও হতে হবে দায়িত্ববান ও সেন্সিটিভ। বন মহোৎসবের হুজুগে কিছু গাছ লাগিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়ে কোনো লাভ নেই। একটা গাছ বড় করা অত সোজা নয়। কয়েকটি সাধারণ নিয়ম প্লিজ ফলো করুন যদি গাছ লাগাতে চান। একটা টিম গঠন করুন, কয়েকজন বন্ধু বা সহযোগী মিলে ভালো করে ভেবে চিন্তে নির্বাচন করুন কোথায় গাছ লাগানো হবে আর কতগুলো গাছ লাগালে আপনাদের অবজারভেশন ক্যাপাসিটির মধ্যে থাকবে। আর অবশ্যই বাগদা চট বা মশারি ও খুঁটি দিয়ে ঘিরে দিন চারা গাছটিকে। নিজেদের মধ্যে পালা করে নজর রাখুন গাছগুলো কেমন আছে। জঙ্গল এলাকায় গাছ লাগালে চারার পরিবর্তে সিড বলস বানিয়েও ছড়িয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে একাধিক লোকাল সিড দিয়ে মাটির বল বানিয়ে এখন থেকেই রোদে শুকিয়ে রাখতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস হচ্ছে অলওয়েজ গো ফর লোকাল ফ্লোরা। যে এলাকায় গাছ লাগাচ্ছেন সেখানকার স্বাভাবিক গাছপালা লাগানোয় জোর দিন, বিদেশি গাছ ইন্ট্রোডিউস করতে না যাওয়াই সেফ। সোশ্যাল ফরেস্টেশন এর কথা বললে মিয়াওয়াকি ফরেস্টের কথা বলতেই হবে। আকিরা মিয়াওয়াকি একজন স্বনামধন্য জাপানিজ বোটানিস্ট, যিনি সোশ্যাল ফরেস্টেশনের একটা অসাধারণ পদ্ধতি উদ্ভাবন করেছেন। এমনকি ছোট ক্ষেত্রফলের মধ্যেও মিয়াওয়াকি ফর্মুলা অত্যন্ত কার্যকরী। খুব সংক্ষেপে বলতে গেলে মিয়াওয়াকি পদ্ধতিতে প্রথমে সেই অঞ্চলের মাটিতে কোন ধরনের লোকাল ফ্লোরা কী কী অনুপাতে জন্মায় সেটা পর্যবেক্ষণ করা হয়। তারপর মেইন স্পিসিস, সাবস্পিসিস, শ্রাব এবং গ্রাউন্ড মাল্চ নির্বাচন করা হয়। একটু উদাহরণ না দিলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে না, তাই বলছি। ধরুন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ধারে বনসৃজন করার একটা জায়গা পাওয়া গেল, তাহলে মেইন স্পিসিস হতে পারে পলাশ গাছ, সঙ্গে সাবস্পিসিস হিসাবে আসতে পারে শিমুল, অশ্বত্থ, বট, নিম, দেশি খেজুর। শ্রাব বা ঝোপঝাড় এবং গ্রাউন্ড মাল্চ হতে পারে শিয়াকুল, আকন্দ, ঘেটু। শিয়াকুল মানে বাঁকুড়ার এখানে শিয়াকুল বলে, ছোট ঝোপে ছোট ছোট কুল গাছ হয়। এই গাছগুলি লাগানো হয় বেশ কাছাকাছি এবং মাত্র 3 বছরের কেয়ারটেকিংয়েই এই গাছগুলি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর জঙ্গলে পরিণত হয়। কারণ এই দেশি গাছগুলি এক একটি গিল্ড বা সংঘ গঠন করে পারস্পরিক সহযোগিতায় অতি দ্রুত পরিপূর্ণতা লাভ করে এবং পরবর্তী পর্যায়ে নিজেই একটি 6 লেয়ার ঘন জঙ্গলে পরিণত হয়। অর্থাৎ এই 4 লেয়ার্সের সাথে ভার্টিক্যাল লেয়ার মানে লতানো গাছ আর আন্ডারগ্রাউন্ড লেয়ার মানে কন্দ জাতীয় গাছ নিজে থেকেই গজিয়ে ওঠে। সঙ্গে এসে যায় পশু, পাখি, কীট ও পতঙ্গকুল। আসলে গাছেদের বেড়ে ওঠা ও বিকাশের প্রক্রিয়াটা প্রধানত ইনক্লুডিং ও কোঅপারেটিং প্রক্রিয়ায়। বিপরীতক্রমে আমরা মানুষেরা কেবলই এক্সক্লুড করি, অন্যান্য প্রজাতি তো কথাই নেই। আজকাল মানুষ অন্য সব মানুষকেও এক্সক্লুড করাটাই জীবনের নীতি বানিয়ে ফেলেছে। হয়তো গাছেদের সার্ভাইভাল স্ট্র্যাটেজির এই মাস্টারিটা তাই আমাদের মাথাতে ঢোকেই না। সোজা সাপটা কথায় উদাহরণ দিয়ে বলতে গেলে, এই যেমন পুরুলিয়া যাবার কোনো একটা হাইওয়ে চওড়া করা হচ্ছে, তার জন্য রাস্তার দুধারে ছায়া ঘেরা হাইওয়ে, রাস্তার দুধারে সমস্ত বড় বড় গাছ সেখানে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। কি না বিকাশ হচ্ছে? কেন অধিকাংশ গাছকে অন্তত রাখা যায়? এভাবে রাস্তা বানানোর কোনো ব্যবস্থা কি সত্যিই ইচ্ছে থাকলেও করা যেত না? 2 হাত জায়গা আর বেশি হয়তো নিতে হতো। আসল কথা হলো ইচ্ছেটাই নেই। তারপরে গাছ কাটার টাকাটা পাওয়া যাবে, সেটা একটা বাড়তি মোটিভেশন। কিন্তু এবার অন্তত এটা বোঝার সময় এসে গেছে যে যখন আমরা কোনো জঙ্গল বা সিরিজ অফ ট্রিজ কাটছি, তখন আমরা প্রতিটি গাছের সাথে জড়িত মাইক্রো ক্লাইমেটকে আঘাত করছি। গাছের শিকড় উপড়ে মাটিকে আঘাত করছি, বাতাসের অক্সিজেন কেড়ে নিয়ে বাতাসকে আঘাত করছি, আর সূর্যের আলোকে যে ছায়া দিয়ে ঢেকে রাখতো সেই ছায়াকে সরিয়ে আলোর আপতনের প্রক্রিয়াকে আঘাত করছি, ফটোসিনথেসিস বন্ধ করিয়ে জীবজন্তুদের খাদ্য ও বাসস্থানকে আঘাত করছি, ভূগর্ভস্থ জলের সঞ্চয়কে আঘাত করছি। সোজা কথায় পঞ্চভূত বা পঞ্চতত্ত্বকে ডিস্টার্ব করছি প্রবলভাবে। তো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা সবাই জানি। ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওরাও আমাদের আঘাত করবে এবং সে আঘাত অলরেডি শুরু হয়ে গেছে। যে পঞ্চভূতের সব সহযোগিতার বলে আমরা বেঁচে থাকি,
তাদের হারাচ্ছি, আর বদলে কি পাচ্ছি মসৃণ চওড়া রাস্তা, যার দুধারে একটাও গাছ নেই, আর সেই রাস্তার ওপর দিয়ে রাশি রাশি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি ছড়িয়ে দ্রুত গতিতে যাবে শুধু প্রচুর যানবাহন। আমরা এখনও দেখতে পাচ্ছি না ততোধিক দ্রুত গতিতে সেই যানবাহনগুলি আমাদের পৌঁছে দিতে চলেছে মানবজাতির ধ্বংসের দরজায়, যদি না আমরা এখনই শুধরাতে আরম্ভ করি।